নমস্কার। মায়ের ভালোবাসা গঙ্গার সেই নির্মল ধারার মতো, যা কোনো শর্ত ছাড়াই অনন্তকাল ধরে বয়ে চলে। স্মৃতির বারান্দা থেকে আজ আমরা এমনই এক কাহিনী নিয়ে এসেছি, যেখানে অহং বা স্ম এর বিসর্জন হয়ে যায় এবং কেবল নিঃস্বার্থ অনুরাগ অবশিষ্ট থাকে। আসুন, গঙ্গার এই পাবন দর্শনের সাথে আমি আপনাদের সুপ্রসিদ্ধ লেখক রাজেশ চন্দ্রানী মদনলাল জৈনজির লেখনী থেকে জন্ম নেওয়া এক মর্মস্পর্শী গাথা শোনাই। আমার মা কত বেশি ভালোবাসেন আমায়। তারিখ 19 ডিসেম্বর 2019, যখন মা এই সংসারে আমাদের সাথে ছিলেন। শুরু থেকেই শুরু করা উচিত হবে। যখন আমি অবোধ থেকে বুঝতে শিখলাম, তখন নিজের ঘরকে অনেক ভরাপুরো দেখলাম। সেই বড় পরিবারের মাঝে মায়ের সান্নিধ্য আমার সবথেকে প্রিয় ছিল। তার আদর আমার সবথেকে বড় আশ্রয় ছিল। ঘরে ভাই বোনও ছিল এবং আমার মাকে সব কিছু সামলাতে হতো। সন্তানদের প্রতি, পরিবারের প্রতি এবং সমাজ ও ধর্মের প্রতি তার যে দায়িত্ব, তা তিনি এক অদ্ভুত ভারসাম্য বজায় রেখে পালন করতেন। এই সবের মাঝে তার নিজের জন্য খুব কম সময় থাকত। আমি যখন একটু বড় হলাম, তখন অনুভব করলাম যে তিনি অন্য সবার তুলনায় অনেক বেশি এবং শান্ত প্রকৃতির ছিলেন। আমি তাকে কখনো রাগান্বিত হতে দেখিনি। আমি তাকে কখনো বিরক্ত হতে দেখিনি। সম্ভবত সেই সময়ে প্রতিটি মায়ের এটিই ছিল এক স্বাভাবিক বৈশিষ্ট্য, এক আদর্শ গৃহিণীর পরিচয়। সময় বয়ে যাওয়ার সাথে সাথে যখন আমার বোধশক্তি আরও স্পষ্ট হল, তখন আমি তার মধ্যে এমন এক বৈশিষ্ট্য দেখলাম যা আমি আর কারোর মধ্যে দেখতে পাইনি। সেটি ছিল তার নিঃশর্ত জীবনশৈলী। তিনি ঘর পরিবার, পাড়া প্রতিবেশী এবং সমাজের প্রতিটি শর্ত মেনে নিতেন কিন্তু অন্যদের প্রতি তার নিজের কোনো শর্ত ছিল না আজ যখন আমি দুনিয়াকে চিনেছি এবং অভিজ্ঞতা অর্জন করেছি, তখন বুঝতে পারি যে এই ধরনের নির্লিপ্ততা খুব কম মানুষের মধ্যেই থাকে। নিজের অস্তিত্বকে অন্যদের অস্তিত্বের মধ্যে সম্পূর্ণভাবে বিলীন করে দেওয়া কোনো সহজ কাজ নয়। সেটি কিছু সময়ের জন্য নয়, বরং সারা জীবনের জন্য। নিশ্চিতভাবেই তিনি ছিলেন সেই সব বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন যাদের মানবিক ব্যতিক্রম বলা হয়। তার এই অখণ্ড সারল্যের মধ্যে আমি মাঝে মাঝে কিছু সুখের মুহূর্ত দেখেছিলাম, যা বিশেষ করে তার বাপের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় হতো। ললিতপুর তার বাপের বাড়ি। তার বাবা এবং বড় ভাইয়ের সান্নিধ্য তার 8 বছর বয়স পর্যন্তই ছিল। তারপর নানিজি এবং মায়ের জীবন অতিবাহিত হয় আমাদের মেসমশাইয়ের পরিবারের সাথে। ছোটবেলায় যখন আমরা ওখানে নানি এবং মেসমশাইয়ের সাথে দেখা করতাম, তখন বুঝতে পারতাম যে মায়ের ভেতরে এই উচ্চ সংস্কার কোথা থেকে এসেছে। ললিতপুরে থাকার সময় মায়ের গলায় এক ধরনের অধিকারবোধ ঝিলিক দিয়ে উঠত। ওখানে আজও আমাদের মাস্তুতো ভাইবোনদের পরিবার থাকে। তারা পরিস্থিতির বিচারে সাধারণ হলেও চিন্তাভাবনার দিক থেকে অত্যন্ত মহান। তারা মাকে সর্বদা হৃদয় থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়েছেন। মায়ের মুখে সেই আনন্দ দেখে আমার ভালো লাগত। ললিতপুরের সেই গলিতে তার নিজের ইচ্ছাগুলো পূরণ হতো। আমি পুনরায় নিজের কথায় এবং মায়ের আলোচনায় ফিরে আসি। ধর্মীয় সংস্কারে বেড়ে ওঠার কারণে মায়ের অনেক প্রত্যাশা ছিল। তিনি চেয়েছিলেন আমরা 4 ভাইবোন পাঠশালায় গিয়ে ধর্মকে বুঝি। আমার ভাইবোনরা এই পরীক্ষায় সফল হয়েছিল, কিন্তু পড়াশোনার প্রতি আমার আগ্রহ তখন কিছুটা কম ছিল। পরে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা এবং চাকরির কারণে আমি বাইরেই থাকতাম। এইভাবে ধর্মীয় ক্রিয়াকলাপে আমি শুরুতেই যে পিছিয়ে পড়লাম, আমার সেই পিছিয়ে পড়া আজীবন রয়ে গেল। 5 বছর আগে পিতাজি চলে যাওয়ার পর মা নিরন্তর দুর্বল হতে থাকলেন। গত 2 বছর ধরে তিনি বাতের ব্যথার কারণে শয্যাশায়ী। ছোট ভাইয়ের পরিবার তার যথোচিত সেবা করছে। তার শরীর এখন মাত্র 25-30 কেজির মতো রয়ে গেছে, কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতেও তার স্বভাবজাত বৈশিষ্ট্যগুলো অটুট রয়েছে। তিনি এখন কেবল একবেলা আহার গ্রহণ করেন। তার সম্পূর্ণ ধ্যান এখন মোক্ষমার্গে নিবদ্ধ। শারীরিক দুর্বলতা সত্ত্বেও তিনি মানসিকভাবে সম্পূর্ণ সক্রিয়। তার বুদ্ধি অদ্ভুত রূপ থেকে প্রখর। জীবনভর যা কিছু পড়েছেন, সেই সব পাঠ তার আজও মুখস্থ। তার জগৎ এখন একটি ঘরের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, কিন্তু সেখানেও তার কোনো শর্ত নেই। জাগতিক কথাবার্তা এখন তার কাছে নিরর্থক মনে হয়। তিনি একটি বাক্য প্রায় উচ্চারণ করেন, সবার কাছে ক্ষমা, সবাইকে ক্ষমা। তিনি সেই সবার কাছে ক্ষমা চান যাদের কাছ থেকে তার কোনো কষ্ট হয়েছে, এবং যারা তাকে দুঃখ দিয়েছে তাদের তিনি অনায়াসেই ক্ষমা করে দেন। আমার বড় বোন কিরণ এই সত্যকে গভীরভাবে চিনেছেন। তিনি প্রতিদিন ফোনে মাকে ধর্মীয় পাঠ শোনান। মায়ের সব মনে আছে, তবুও তিনি ভাববিহ্বল হয়ে শোনেন।
যেমনটি আমি বলেছি, ধর্মীয় দিক থেকে আমি তার এক পিছিয়ে পড়া ছেলে। দূরে থাকার কারণে আমি তার জন্য সরাসরি কিছু করতে পারি না। প্রায় 2 মাস আগে মনের মধ্যে এক চিন্তা এলো, যদি আমিও তাকে পাঠ শোনাই তবে তার আনন্দ বাড়বে। তারপর থেকে প্রতিটি ছুটির দিনে আমি তাকে ফোন করি। তিনি অধীর আগ্রহে আমার কলের অপেক্ষা করেন এবং সংলাপের সময় আমাকে আলাদা আলাদা পাঠ শোনানোর অনুরোধ করেন। গত 2 সপ্তাহ ধরে তার এক বিশেষ ইচ্ছা আছে। তিনি আমার মুখে ভকতমার স্তোত্র শুনতে চান। সংস্কৃত শ্লোকের শুদ্ধ উচ্চারণ আমার জন্য এক কঠিন চ্যালেঞ্জ। তার এইসব কণ্ঠস্থ সম্পূর্ণ শুদ্ধতার সাথে, তবুও আমার মুখে শোনা তাকে গভীর শান্তি দেয়। সপ্তাহে একদিন 1 ঘন্টা এমনটা করা। আমার মা আমার কাছে কত সামান্যই না চান, কিন্তু বাস্তবে তিনি জানেন, বা আমি জানি, যে তিনি আমার কাছে কত বিশাল কিছু প্রত্যাশা করেন। তিনি আশা করেন যে আমি যেন মোক্ষমার্গে চলি। তার জীবনে এক অদ্ভুত মিলন দেখা যায়। লৌকিক দৃষ্টিতে তার জীবন এই পংক্তিটিকে সার্থক করে। নিজের জন্য বাঁচলে কি বাঁচলে, তুমি বাঁচো হে মন জামানার জন্য কিন্তু সমান্তরালভাবে তার ভেতরে সহিত বা মোক্ষলাভের ভাবনাও বইতে থাকত। তিনি আমাদের ছোটবেলা থেকেই সদাচারের শিক্ষা দিয়েছেন। পরে আমার 2 মেয়েকেও একই সংস্কার দিয়েছেন। তার ছত্রছায়ায় পুত্রবধূদের ব্যক্তিত্বও বিকশিত হয়েছে। তিনি নাতিনাতনীদের সবার অনুপ্রেরণার উৎস ছিলেন। তিনি সর্বদা গুরুত্ব দিয়ে বলতেন, মন্দের আলোচনা করলে মন্দ বাড়ে, তাই কেবল ভালোর উপর কথা বললেই মন্দকে মেটানো সম্ভব। আমার বড় বোন কিরণ মায়ের স্বভাব মনে করে বলেন, মা অন্যদের পঞ্চায়েত থেকে সর্বদা দূরে ছিলেন। আমাদেরও এই শিক্ষা দিয়েছিলেন যে তোর আমার এর মধ্যে কিছু নেই। এই শিক্ষাই আমাদের জন্য সেই বহুমূল্য পুঁজি যা আমাদের সমাজে সম্মান দেয়। আমরা জুড়তে বিশ্বাসী, বৈরিতায় নয়। মা আমাদের আত্মার কল্যাণের সংস্কার দিয়েছেন, যাতে আমরা জন্মমৃত্যুর দুঃখ থেকে মুক্ত হতে পারি। তারিখ 26 এপ্রিল 2022। সন্তানদের কাছ থেকে পার্থিব কোনো কিছু তার চাওয়ার ছিল না। তিনি কেবল চেয়েছিলেন আমরা সত্যের জ্ঞান লাভ করি। তার এই করুণা ছিল তীর্থঙ্করদের সমান, যা সমস্ত জীবের কল্যাণের প্রেরণা দেয়। 26 এপ্রিল 2020 মায়ের মহাপ্রয়াণের পর করোনার সেই কঠিন সময় ছিল। তখন থেকে আমরা প্রতিদিন সমষ্টিগত পাঠের পরম্পরা তৈরি করেছি এবং সেই পরম্পরা আজও গৌরবের সাথে জারি আছে। আমরা এই পাঠ মায়ের সেই অন্তিম ভাবনাকে উৎসর্গ করি। কিরণ, শোভা এবং রচনা এই ক্রমের নিরন্তরতা নিশ্চিত করেন। আজ মায়ের স্মৃতিকে নমন করে আমি এটি পুনরায় শেয়ার করছি। এখন আপনারা শুনছিলেন রাজেশ জির নিজের মায়ের প্রতি সেই শব্দর্ঘ্য, এক জীবন্ত পরম্পরা যা থামে না। সচ্চা প্রেম আত্মার উন্নতিতেই নিহিত। আজ মা ভৌতিক রূপে আমাদের মাঝে নেই, কিন্তু সমষ্টিগত পাঠ মায়ের সেই ভাবনাকেই জীবিত রেখেছে। ভালোর পথ বেছে নেওয়াই মাকে সচ্চা শ্রদ্ধাঞ্জলি। আজ হৃদয় খুব ভারী এই শেয়ার করতে যে রাজেশ জির ছোট বোন শোভা জিও জানুয়ারি 2026 শান্ত হয়ে গেছেন। তিনিও মায়ের পথেই অনন্ত যাত্রায় পাড়ি দিয়েছেন। এই সুপুত্রীকেও আমরা ভাবপূর্ণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। আজকের পর্বে এই পর্যন্তই। ধন্যবাদ।